আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নান্নু পারভেজ, সহকারী শিক্ষক, জাঙ্গাইল এডিএম উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সরকারি নির্দেশনা মোতাবেক অনলাইনে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম, শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই আল্লাহর বিশেষ রহমতে ভালো আছো। আমিও আল্লাহর বিশেষ রহমতে এবং বরকতে তোমাদের দোয়ায় ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাস নিব দশম শ্রেণীর বিষয় অর্থনীতি দ্বিতীয় অধ্যায়। আমরা অর্থনীতি গুরুত্বপূর্ণ বিষয়সমূহে জানব। দ্য ইম্পর্ট্যান্ট আইডিয়াস অফ ইকোনমিক্স। The important ideas of economics. আজকে আমরা অর্থনীতির গুরুত্বপূর্ণ বিষয়সমূহ জানব। এক নম্বর, প্রথমে আমরা জানব সম্পদ। সম্পদ কি বা সম্পদ কাকে বলে? অর্থনীতি ভাষায় সম্পদ বলতে আমরা বুঝি যে কোনো জিনিস বা কোনো দ্রব্য যা মানুষের অভাব পূরণ করে, যার উপযোগ আছে, যা পেতে হলে অর্থ ব্যয় করতে হয়, তাকে আমরা বলি সম্পদ। সম্পদ হতে হলে সেই জিনিসের মূল্য থাকবে, তা অর্থ বিনিময় করতে হবে। অর্থ ছাড়া সেটা সম্পদ হতে পারে না। বিনামূল্যে কোনো জিনিস সম্পদ হতে পারে না। সুতরাং সম্পদ বলতে আমরা বুঝি যে কোনো জিনিসের বা কোনো দ্রব্যের অভাব পূরণ করার ক্ষমতা আছে, যার উপযোগ আছে, যা পেতে হলে আমাকে অর্থ ব্যয় করতে হয়, তাকে বলা হয় সম্পদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, একটা উদাহরণ দিয়ে আমরা বলতে পারি, আমার হাতে যে কলমটা তোমরা দেখতে পাচ্ছ, এই এটার উপযোগ আছে আর এটা লেখার ক্ষমতা আছে, সেটা হলো অভাব পূরণ করে। আর এটা পেতে হলে আমাকে অর্থ ব্যয় করতে হয়েছে, যার কারণে এটা সম্পদ। যদি এটা বিনামূল্যে পাওয়া যেত তাহলে সম্পদ হতো না, এবং এর লেখার ক্ষমতা যদি না থাকতো তাহলে সেটা সম্পদ হতো না। অর্থনৈতিক ভাষার সম্পদ হতে হলে তার চারটি বৈশিষ্ট্য থাকা দরকার। চারটি বৈশিষ্ট্য থাকা দরকার। চারটি বৈশিষ্ট্য: 1, উপযোগ। 2, অপ্রাচুর্যতা। 3, হস্তান্তরযোগ্যতা। 4, বাহ্যিকতা। অর্থনৈতিক ভাষার সম্পদ হতে হলে তার চারটি বৈশিষ্ট্য থাকতে। 1 নম্বর, উপযোগ। উপযোগ বলতে আমরা বুঝি যে যার অভাব পূরণ করার ক্ষমতা আছে তাকে বলা হয় উপযোগ। কোনো দ্রব্যের সম্পদ হতে হলে তার উপযোগ থাকতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো অপ্রাচুর্যতা। অপ্রাচুর্যতা বলতে আমরা বুঝি যে যেটা প্রচুর নয়, সে অসীম নয়, সীমিত, স্বল্প। যেমন নদীর পানি, আলো, বাতাস, জমি, এটা অর্থনৈতিক ভাষার সম্পদ হতে। নদীর পানি, আলো, বাতাস এগুলো অর্থনৈতিক ভাষার সম্পদ হতে পারে না, কারণ এটা বিনামূল্যে পাওয়া যায়, যেখানে সেখানে পাওয়া যায়, এটা প্রচুর। সুতরাং এটা সম্পদ হতে পারে না। সম্পদ হতে হলে তার যোগান হতে হবে সীমিত, যেমন কলকারখানার দ্রব্য, কাঁচামাল, ভূমি, এগুলা অর্থনৈতিক ভাষায় সম্পদ।
হস্তান্তরযোগ্যতা, হস্তান্তরযোগ্যতা বলতে আমরা বুঝি যে হাত বদল হওয়া। আসলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিভাকে অর্থনৈতিক ভাষার সম্পদ বলা হয় না, কারণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিভা হাত বদল করা যায় না, যার কারণে তার প্রতিভা অর্থনৈতিক ভাষার সম্পদ বলা হয় না। সম্পদ হতে হলে তার হস্তান্তরযোগ্যতা থাকতে হবে। যেমন একটা টিভি একজন একটা টিভি কিনছে, সেটা অন্য কেউ নিতে পারে, কারণ এটা হস্তান্তরযোগ্যতা রয়েছে। সুতরাং টিভি অর্থনৈতিক ভাষায় সম্পদ। বাহ্যিকতা বলতে আমরা বুঝি যে দৃশ্যমান, যে জিনিসটা দৃশ্যমান দেখা যায়, এটাকে বলা বাহ্যিকতা। কোনো মানুষের অভ্যন্তরীণ গুণ বা দক্ষতাকে অর্থনৈতিক ভাষার সম্পদ হতে পারে না। সম্পদ হতে হলে তার বাহ্যিকতা থাকতে হবে। কোনো ছেলে বা কোনো ছাত্র যদি কম্পিউটারের স্পেশালিস্ট বা দক্ষতা অর্জন করে থাকে, তাহলে অর্থনৈতিক ভাষায় সেটা সম্পদ হতে হয় না। সম্পদ হতে হলে তার বাহ্যিকতা থাকতে হবে, অভ্যন্তরীণ গুণকে সম্পদ বলা হয় না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ সম্পদ কী। আর সম্পদ হতে হলে 4টি বৈশিষ্ট্য খুবই জরুরি। কোনো জিনিস যদি সম্পদ হয়, এই 4টি বৈশিষ্ট্য থাকলে সেটা অর্থনৈতিক ভাষার সম্পদ হবে। কোনো একটি বৈশিষ্ট্য যদি অনুপস্থিত থাকে, তাহলে সেটা সম্পদ হতে পারবে না। আমি আরেকটু উদাহরণ দিচ্ছি, যে তোমরা আমার হাতে যে চকটা দেখতে পাচ্ছ, এই চকটা এর 4টি বৈশিষ্ট্য আছে কিনা দেখো। আমি উদাহরণ দিচ্ছি তোমাদের। যেটার 1 নম্বর উপযোগ আছে, 2 নম্বর অপ্রাচুর্যতা আছে, এটা অপ্রচূর্ণ, যেখানে সেখানে পাওয়া যায় না, বিনামূল্যে পাওয়া যায় না। তারপর হস্তান্তরযোগ্যতা, এটা হস্তান্তরযোগ্যতাও আছে। এটা বাহ্যিকতা দৃশ্যমান আছে। সুতরাং যদি কোনো দ্রব্য এরকম 4টি বৈশিষ্ট্য বিদ্যমান, সুতরাং চকটা একটা অর্থনৈতিক ভাষায় সম্পদ। এবার আমরা জানব উৎপত্তির দিক থেকে সম্পদকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। উৎপত্তির দিক থেকে সম্পদ 3 প্রকার। 1 নম্বর প্রাকৃতিক সম্পদ। সম্পদ 2 নম্বর মানবিক সম্পদ। 3 নম্বর উৎপাদিত সম্পদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্পদের শ্রেণী বিভাগ উৎপত্তির দিক থেকে সম্পদকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর প্রাকৃতিক সম্পদ, 2 নম্বর মানবিক সম্পদ, 3 নম্বর উৎপাদিত সম্পদ। এবার আমরা জানব প্রাকৃতিক সম্পদ কী। প্রাকৃতিক সম্পদ বলতে আমরা বুঝি প্রকৃতিগতভাবে যে সম্পদ পাওয়া যায়, যা মানুষের প্রয়োজনে কাজে লাগে, একে বলা হয় প্রাকৃতিক সম্পদ। যেমন ভূমি, গাছ, নদী, নালা, খাল, বিল, আলো, বাতাস, এগুলোকে বলা হয় প্রাকৃতিক সম্পদ। মানবিক সম্পদ, মানবিক সম্পদকে আমরা বলতে আমরা বুঝি যে সম্পদ মানুষের দ্বারা সৃষ্টি হয়েছে, এদেরকে বলা হয় মানবিক সম্পদ। অথবা মানবিক সম্পদের সংজ্ঞা যদি আমরা দিতে চাই, যে কোনো মানুষ হতো মানুষ হয়ে যদি ওই মানুষ কোনো সমাজে, কোনো দেশে বা কোনো জাতির কাছে কোনো না কোনোভাবে কাজে লাগে, তাহলে সেটা মানবিক সম্পদে পরিণত হয়। যেমন মানুষের দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা, এগুলাকে বলা হয় মানবিক সম্পদ। উৎপাদিত সম্পদ বলতে আমরা বুঝি যে প্রাকৃতিক সম্পদ এবং মানবিক সম্পদ কাজে লাগে যে সম্পদ তৈরি করা হয়েছে, তাকে বলা হয় উৎপাদিত সম্পদ। প্রাকৃতিক সম্পদ ও মানবিক সম্পদ কাজে লাগে যে সম্পদ তৈরি করা হয়,
তাকে বলা হয় উৎপাদিত সম্পদ। যেমন স্কুল, কলেজ, রাস্তাঘাট, মাদ্রাসা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এগুলোকে বলা হয় মানবিক সম্পদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ উৎপত্তি থেকে সম্পদ 3 প্রকার, তা কি কি। এবার আমরা জানব বাংলাদেশের অর্থনৈতিক সম্পদের বিবরণ। বাংলাদেশের অর্থনৈতিক সম্পদের বিবরণ। বাংলাদেশে অর্থনীতি সম্পদের বিবরণ। এবার আমাদের বাংলাদেশ অর্থনৈতিক সম্পদের বিবরণ। বিশ্বে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটা অন্যতম দেশ। স্বল্প এই দেশের মাথাপিছু আয় অনেক কম। আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে আমাদের দেশ উন্নয়নের সাথে সাথে অর্থনৈতিক বিশেষ গুরুত্বপূর্ণ বা সম্পর্ক রয়েছে। আমাদের দেশের সম্পদের কিছু বিবরণ আমি তোমাদের সংক্ষিপ্ত আকারে দিচ্ছি। 1 নম্বর, কৃষি সম্পদ। কৃষি সম্পদ 1 নম্বর, কৃষি সম্পদ। আমাদের দেশে শতকরা 75% লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। এদেশে প্রায় 2,17,00,000 চাষযোগ্য কৃষি জমি রয়েছে এবং বাংলাদেশের জাতীয় আয় 13% আয় আসে কৃষি থেকে। এরপর আমরা জানব প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক সম্পদ বলতে আমরা এরপরে আমরা জানব কৃষি সম্পদের পরে আমরা জানব খনিজ সম্পদ। সরি, আমার একটু ভুল হয়েছে। কৃষি সম্পদের পরে খনিজ সম্পদ। খনিজ সম্পদ কৃষি সম্পদের পরে খনিজ সম্পদ। বাংলাদেশ খনিজ সম্পদে সমৃদ্ধ নয়। এরপরেও কিছু এ পর্যন্ত যে সংক্ষিপ্ত আকারে যে খনিজ সম্পদ উত্তোলিত হয়েছে তা আমি তোমাদের সংক্ষিপ্ত আকারে আলোচনা করতেছি। 1 নম্বর হলো প্রাকৃতিক খনিজ সম্পদের 1 নম্বর হলো প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস। আমাদের দেশে এ পর্যন্ত 25টি প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে। তার মধ্যে 19টি গ্যাস ক্ষেত্রতে গ্যাস উত্তোলন করা হয়েছে। 2 নম্বর হল চুনাপাথর। চুনাপাথর চুনাপাথর সিমেন্ট, কাঁচ, কাগজ, সাবান, ব্লিচিং পাউডার তৈরিতে চুনাপাথর ব্যবহার করা হয়। সিমেন্ট, কাঁচ, কাগজ, সাবান, ব্লিচিং পাউডার তৈরিতে চুনাপাথর ব্যবহার করা হয়। আর এই চুনাপাথর সামান্য কিছু মজুত আছে চট্টগ্রাম সেন্ট মার্টিন দ্বীপে, সামান্য কিছু চুনাপাথর মজুত রয়েছে। তারপর হইল 3 নম্বর চীনামাটি। চীনামাটি 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 স্যানিটারি দ্রব্য, বাসনপত্র তৈরি করতে চীনামাটি ব্যবহার করা হয়। এই চীনামাটি সামান্য কিছু চীনামাটি মজুত আছে ময়মনসিংহের বিজয়পুর, নওগাঁ জেলা পত্নীতলায় সামান্য কিছু চীনামাটি মজুত রয়েছে। তারপর 4 নম্বর হলো সিলিকা বালু। সিলিকা বালু
সিলিকা বালু। রং কাঁচ তৈরিতে সিলিকা বালু ব্যবহার করা হয়। বাংলাদেশে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা এবং জামালপুর জেলা সিলিকা বালু মজুদ রয়েছে। ছয় নম্বর কঠিন শিলা। কঠিন শিলা রাস্তাঘাট, রেলপথ, বাঁধ নির্মাণে কঠিন শিলা ব্যবহার করা হয়। এই কঠিন শিলা দিনাজপুরের বড় পুকুরিয়া, রংপুরের রানীপুকুরে সামান্য একটু কঠিন শিলা মজুদ রয়েছে। এরপরে গন্ধক, 7 নম্বর হলো গন্ধক। গন্ধক দিয়াশালায় দিয়াশালায় পারদ তৈরিতে গন্ধক ব্যবহার করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে খনিজ সম্পদ, সামান্য কিছু খনিজ সম্পদের আমি সংক্ষিপ্ত বিবরণ দিলাম। এছাড়াও তোমরা আরও বিস্তারিত জানতে পারবে তোমাদের বইতে খনিজ সম্পদ। এবার আমরা জানব বনজ সম্পদ। বনজ সম্পদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, একটি দেশের পরিবেশের ভারসাম্যর উপর নির্ভর করে বনভূমির দরকার হলো 25 ভাগ। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের বনভূমি রয়েছে 17 ভাগ। অন্যদিকে আমেরিকায় বনভূমি রয়েছে 34 ভাগ এবং জাপানে বনভূমি রয়েছে 63 ভাগ। বার্মায় বনভূমি রয়েছে 67 ভাগ। ভারতে বনভূমি রয়েছে 22 ভাগ। আমাদের বাংলাদেশের সমগ্র বনভূমিকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর সুন্দরবন। 2 নম্বর চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনভূমি। 'বনভূমি'। মধুপুরের 3 নম্বর মধুপুর ও ভাওয়াল বনভূমি। 4 নম্বর সিলেটের বনভূমি। বনভূমি। 5 নম্বর হল রংপুরের বনভূমি। রংপুর জেলার রংপুর ও দিনাজপুরের বনভূমি। রংপুর ও দিনাজপুরের বনভূমি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমগ্র বাংলাদেশের বনভূমিকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হলো সুন্দরবন বনভূমি। এই সুন্দরবন বনভূমি খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা জেলার সমুদ্র উপকূলবর্তী এলাকা এই বনভূমি অবস্থান। এই সুন্দরবন বনভূমির আয়তন হল 6017 বর্গ কিলোমিটার।
এরপরে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনভূমি। চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে এই দুইটি জেলায় এই বনভূমির অবস্থান। এর আয়তন হইল 15,000। এর আয়তন হইল চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম বনভূমির আয়তন হইল 15,333 বর্গ কিলোমিটার। এরপরে মধুপুর ও ভাওয়ালের বনভূমি। মধুপুর ও ভাওয়াল বনভূমির অবস্থান হল টাঙ্গাইল, গাজীপুর, মধুপুর এই জেলায় এই বনভূমির অবস্থান। এর আয়তন হল 1064 বর্গ কিলোমিটার। এর আয়তন হল 1064 বর্গ কিলোমিটার। এরপর হইল সিলেটের বনভূমি। এরপরে সিলেটের বনভূমি, এই সিলেটের বনভূমি সিলেট জেলায় অবস্থিত। এর আয়তন হইল 1040 বর্গ কিলোমিটার, 40 বর্গ কিলোমিটার। এরপরে রংপুর ও দিনাজপুরের বনভূমি। রংপুর ও দিনাজপুর এই জেলায়, রংপুর ও দিনাজপুর এই দেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে এই বনভূমির অবস্থান। এর আয়তন হল 39 বর্গ কিলোমিটার, 39 বর্গ কিলোমিটার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ আমাদের এই বনভূমি বা বাংলাদেশের সমগ্র বনভূমিকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। এই বনভূমিগুলো কোথায়, কোন জেলা অবস্থিত, এই বনভূমির কোন বনভূমির কত আয়তন। এবার আমরা জানব বনজ সম্পদের পরে আমরা জানব পানি সম্পদ। পানি সম্পদ পানি সম্পদ পানি সম্পদ আমাদের দেশের পানির 3টি উৎস রয়েছে: সমুদ্র, নদী-নালা, খাল, বিল, পুকুর, জলাশয়। তারপরে ভূগর্ভস্থ, মাটির অনেক নিচে ভূগর্ভস্থ। 3 নম্বর হল বৃষ্টির পানি। সমগ্র বাংলাদেশে তথা সমগ্র বিশ্বে এই 3টি উৎস থেকে পানি পাওয়া যায়। এরপরে আমরা জানব শক্তি সম্পদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই পর্যন্তই জানব। আমি যাই কিছু আলোচনা করছি তোমরা আশা করি সবাই উপকৃত হবে। আমার ক্লাস মোবাইলে বা আমাদের স্কুলের নামে যে ইউটিউব চ্যানেল খোলা রয়েছে সেই চ্যানেলে তোমরা ঢুকে আমার ক্লাসটি তোমরা যদি দেখো, আশা করি তোমরা উপকৃত লাভ করবে। এরপরে পর্যায়ক্রমে আমি প্রতিদিনই তোমাদের সামনে অধ্যায়ভিত্তিক পাঠ বিষয় নিয়ে আলোচনা নিয়ে আসব। আশা করি তোমরা সবাই উপকৃত হবে। তোমাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।